নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। সামনে পরীক্ষা চলে এসছে। এখন হয়তো আপনাদের মনে হচ্ছে যে একদম ব্ল্যাঙ্ক ফিল হচ্ছে, যেটা হয় পরীক্ষার আগে, মনে হয় কিছুই পড়িনি, কিছুই জানি না। বিশেষ করে পরীক্ষা দিতে যাওয়ার সময় এটা আরো মনে হয়। কিন্তু অবভিয়াসলি আমরা জানি, যখন আমাদের স্ক্রিনের ওপর কোশ্চেন আমরা দেখতে পাই, তখন কিন্তু আমরা ধীরে ধীরে উত্তর করতে পারি। তাই ওই ধরনের চিন্তার কোনো কারণ নেই। আমরা চলে আসি আজকে আমাদের ডিসেম্বরের যে বাংলা পরীক্ষাটা হয়েছিল নেটে 2024-এ, তার আলোচনায়, তার প্রিভিয়াস ইয়ারের আজকে লাস্ট আলোচনা। লাস্ট বলতে পেপার 1 নয়, পেপার 2 এর লাস্ট আলোচনা হচ্ছে। অবভিয়াসলি আপনারা যদি চান আমি পেপার 1 এর বিষয়গুলো নিয়েও আলোচনা করব। আচ্ছা, তাহলে চলে আসি প্রশ্নে। 9713, ঠিক আছে? প্রশ্নটা দেখে নি কি বলছে। এখানে যে প্রশ্নটা রয়েছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত প্রথম পর্ব থেকে কয়েকটি বাক্য অবিন্যস্তভাবে নিচে উল্লেখ করা হলো, ঠিক আছে? এবার তার থেকে সঠিক উত্তর কি হবে সেটা আমাদের বলতে হবে। বলছে, আমি গুটিসুটি হইয়া সেই তক্তাখানির উপর শুয়ে পড়িলাম। আচ্ছা, এটা হচ্ছে সংকেত ক্রম, পরপর পরপর সাজিয়ে আমাদের বলতে হবে। দেখে নি প্রথমে কি হতে পারে, একটু যদি আমরা দেখে নিই। দত্তদের বাড়িতে কালী পুজো, স্কুলের মাঠে বাঙালি মুসলমান ছাত্রদের ফুটবল ম্যাচ, শাহজি লোকটি অত্যন্ত বলবান, আচ্ছা, বাইজি পাটনার লোক, নাম পিয়ারি ইত্যাদি। আচ্ছা, তাহলে দেখুন প্রথমে আমরা যে প্রসঙ্গটা পাচ্ছি সেটা কিন্তু এই স্কুলের মাঠে, অর্থাৎ অপশন সি হবে প্রথমে। এটা কিন্তু সবাই বুঝতে পারছি, কারণ ঘটনাটা মনে আছে আমাদের শ্রীকান্ত উপন্যাসে। প্রথমে ইন্দ্রনাথের সঙ্গে পরিচয় হওয়া, সেই সূত্রে কিন্তু এই প্রসঙ্গটা রয়েছে, ঠিক আছে? তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে, আমি গুটিসুটি হইয়া সেই তক্তাখানির ওপর শুয়ে পড়িলাম, কিন্তু ঘুম আসিল না। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে যখন মাছ চুরির প্রসঙ্গ বা মাছ চুরি করতে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু আমরা দেখতে পাবো এর পরের ঘটনা। তাহলে সি এর পর আমরা পাচ্ছি এ। নেক্সট পাচ্ছি হচ্ছে, দেখুন নেক্সট আমরা পাচ্ছি কিন্তু শাহজির প্রসঙ্গ, তাই না? শাহজি লোকটি অত্যন্ত বলবান, কিন্তু ইন্দ্র যে তাহার অপেক্ষা কত বেশি শক্তিশালী, অর্থাৎ সি এ ডি। অপশন কিন্তু পেয়ে গেছি আমরা, উত্তর সি এ ডি। তারপরে দত্তদের বাড়ি কালী পুজো উপলক্ষে মেঘনাথ বধ, হ্যাঁ বি। নেক্সট হচ্ছে বাইজির পাটনার লোক, নাম পিয়ারি। এটা কিন্তু একদম 8 নম্বর অধ্যায় এসে আমরা পাবো, অষ্টম পরিচ্ছেদ। এভাবে কিন্তু আমাদের মনে রাখতে হবে। তাহলে সি এ, তারপরে হয়ে যাচ্ছে ডি, তারপরে হয়ে যাচ্ছে বি, নেক্সট হয়ে যাচ্ছে হচ্ছে ই। তাহলে সি এ ডি বি ই হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে? পরের প্রশ্নে চলে যাই। কি রয়েছে, পেলপেনশীয়দের ভাষায় কোমাই শব্দের দ্বারা নিচের কোনটি বোঝানো হয়েছে? অর্থাৎ অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে প্রশ্নটা দেওয়া রয়েছে। কি বোঝানো হয়েছে? কোমাই বলতে কিন্তু গ্রামের প্রান্তবর্তী অঞ্চলকে বোঝানো হয়েছে। নেক্সট হচ্ছে কি, সুন্দরম গল্প থেকে দিয়েছে 4টি বিকল্পের মধ্যে ঠিকটা লিখতে। সুন্দরম গল্প থেকে কিন্তু দেওয়া হয়েছে। সুন্দরম গল্প থেকে আমরা বেশ প্রশ্ন কিন্তু আসতে দেখি। নন্দ দত্তর বোন দেবপ্রিয়াকে দেখে এসে কৈলাসবাবু বলেছিলেন, একরকম পাকা কথা দিয়ে এসেছি। একেবারেই না, নন্দ দত্তের বোনকে দেখে কিন্তু নয়, মমতাকে দেখে এসে বলেছিলেন তিনি। তাহলে এরটা ভুল হয়ে গেল, তার মানে 4 নম্বর অপশনটা হচ্ছে না, বুঝে গেলাম আমরা। নেক্সট দেখে নি, যাদব বোসের মেয়ে বনলতা হলো সুকুমারের দেখা প্রথমা স্ত্রী, হ্যাঁ সঠিক কথা, বি। তারপরে কি বলছে, অনুপমাকে রোগা বলা যায়, হ্যাঁ অনুপমা মেয়েটি রোগা। নেক্সট হচ্ছে, সত্যবাবুর মেয়ে মমতাকে দেখে এসে রানু বলেছিল না ম্যাচ হবে না, না তা কিন্তু নয়। তাহলে বি সি হবে সঠিক উত্তর, অপশন 3 হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাই। ছন্দ থেকে দেওয়া রয়েছে, ঠিক আছে? এটা কিন্তু সোজা, দেখুন নামগুলো মনে আছে নিশ্চয়ই, কে কি নাম কোনটা কি বলেছিল, তাহলেই কিন্তু মনে পড়ে যাবে এটার সঠিক উত্তর কি হবে। এটা 9753 হবে এটার কোশ্চেন আইডি। আচ্ছা,
প্রথমটা কি উপযমক, উপযমক হচ্ছে মিল, উপযমকের মধ্যে আমরা কি খুঁজি, মিল খুঁজে বেড়াই, তাই তো। নেক্সট কি, নেক্সট হচ্ছে চিত্রা, চিত্রা কোনটাকে বলা হয়েছে, চিত্রা বলা হয়েছে কিন্তু দলবৃত্ত ছন্দকে। তাহলে এরটা পেলাম 3, আচ্ছা এই যে 3 নম্বর অপশন, বি এরটা পেলাম 4। তারপরে হচ্ছে সি হচ্ছে পদভূমক, পদভূমক কোনটাকে বলা হয়েছে, পদভূমক হচ্ছে মিশ্র বৃত্তরীতির ছন্দকে বলা হয়েছে পদভূমক। আর জ্যোতি প্রান্তক হচ্ছে চিরাগত পয়ার বন্ধ, তাহলে 3 নম্বর হবে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে শ্রীকান্ত উপন্যাস থেকে আবার প্রশ্ন দেওয়া রয়েছে। শ্রীকান্ত উপন্যাস থেকে কি রয়েছে, যে শ্রীকান্ত উপন্যাসে ইন্দ্রনাথের সারাদিন ডিঙির ওপরে থাকার বিষয়টা বোঝানোর জন্য শরৎচন্দ্র শ্রীকান্তের বয়ানে যেই 4টে পরিস্থিতির কথা বলেছেন পরপর সাজিয়ে লেখো। কি কি হবে, প্রথমে হবে হচ্ছে জল নাই, জল নাই, ঝড় নাই, জল নাই, ঝড় নাই, দিন নাই, রাত নাই, ঠিক আছে। জল নাই, ঝড় নাই, দিন নাই, রাত নাই, অর্থাৎ ইন্দ্রনাথের পরিস্থিতি। এই হবে পরপর ডি বি এ সি। নেক্সট চলে আসি, তুঙ্গভদ্রা তীরে উপন্যাস বিষয়ে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে নিম্নলিখিত তথ্য বার করতে বলেছে। তুঙ্গভদ্রা থেকে প্রশ্ন পেলাম, এইটা পড়েও কিন্তু আমরা বুঝতে পারছি কোন কোন উপন্যাস থেকে কোন কোন জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসছে। দেখে নি, বলরামের কাছে বিজয়নগরের তুলনায় বর্ধমান গণ্ডগ্রাম বলে মনে হলো। আচ্ছা সঠিক উত্তর, বিজয়নগরের কাছে বর্ধমান খুবই গণ্ডগ্রামই মনে হয়েছে তার। নেক্সট চলে আসছি হচ্ছে কলিঙ্গের লোকেরা মামা ভাগ্নির বিয়েকে ঘৃণার চোখে দেখে, তা কিন্তু নয়, ওখানে লেখা ছিল ঘৃণার চোখেও দেখে না আর শ্রদ্ধার চোখেও দেখে না, মানে কি বলবো নিউট্রাল চিন্তা ভাবনা আর কি। আচ্ছা নেক্সট হচ্ছে পান সুপারির রাস্তা, পান সুপারির রাস্তা 400 হাত লম্বায় 1200 হাত না, একেবারেই তা নয়, 400 হাত কিন্তু নয়। কুমার কম্পন যখন পিতা বিজয় রায়কে হত্যা করে যান তখন দ্বিতলে ছিলেন, ঠিক কথা, তাহলে হয়ে গেল হচ্ছে এ আর ডি হবে সঠিক উত্তর, অপশন 2 এ এবং ডি। পরবর্তী প্রশ্নে চলে আসি, পরবর্তী প্রশ্ন হচ্ছে রামেশ্বর ভট্টাচার্যের শিবায়ন কাব্যের চাষের জন্য শিব জমির পাট্টা, এই কোশ্চেনটা কিন্তু রিপিট কোশ্চেন, এই কোশ্চেনটা রিপিট কোশ্চেন, এটা মাথায় রাখতে হবে। এটা কিন্তু আগের বারই এসছে বোধহয়, সম্ভবত 2বার তো নেটে দিয়েইছে এর আগে, আবার কিন্তু সেম কোশ্চেন করেছে, এটাই আমি বলছিলাম কোশ্চেন কিন্তু রিপিট হয়। তাহলে এর সঠিক উত্তর কি হবে, শিব জমির পাট্টা নিতে গেছিলেন ইন্দ্রের কাছে, তাই তো। পরবর্তী প্রশ্নে চলে আসি, শিবায়ন কাব্য থেকে দেওয়া ছিল আগেরটা, এটা হচ্ছে চতুরঙ্গ উপন্যাস থেকে দিয়েছে। তাহলে এবার আমরা দেখলাম চতুরঙ্গ ঘরে বাইরে দুটো থেকেই কিন্তু প্রশ্ন এসেছে। অনেক সময় দেখা যায় ঘরে বাইরে থেকে প্রশ্ন তেমন দেয় না, চতুরঙ্গ থেকে দেয়, এবার কিন্তু আমরা দুটো থেকেই দেখতে পেলাম। আচ্ছা দেখে নি কি বলছে, বলছে এই বাড়ি কালক্রমে তাহাদের সম্প্রদায়ের প্রধান তীর্থস্থল হইয়া ওঠে, বাড়িটার শিষ্য ছিল হচ্ছে শিবতোষের, হ্যাঁ ঠিকই শিবতোষের। এর মধ্যে সাত্বিকতার গন্ধ তো বড় পাই না, গুরুজি বলছেন দামিনীর আচরণ সম্পর্কে, না একেবারেই নয়, যে বইগুলো আনা হয়েছিল সেই বইগুলো দেখে তিনি বলেছিলেন। দামিনীর চোখ দিয়া জল ঝরিয়া পড়িতে লাগিল, শচীশের আচরণ দামিনীকে কাঁদিয়েছিল, না একেবারেই তা কিন্তু নয়। পরবর্তী জায়গায় যাই, সেটা ছিল আমার কাছে আমি ছিলাম এক্সিকিউটর, কিসের কথা বলা হয়েছে, জ্যাঠামশাইয়ের উইলের এক্সিকিউটর ছিল হচ্ছে শ্রীবিলাস, ঠিক। তাহলে এ ও ডি হবে সঠিক উত্তর, অপশন 4 এ ডি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্নে চলে যাই, এই প্রশ্নটা কিন্তু ড্রপ হয়েছিল, এই প্রশ্নটা কিন্তু ড্রপ ছিল, কারণ এখানে কোথাও একটা মানে সিকোয়েন্স অনুযায়ী ভুল করা ছিল, তাই জন্য এটা ড্রপ হয়েছিল। কিন্তু আমরা প্রশ্নটা দেখে কিন্তু এটা আইডিয়া করে নেব যে ছোট গল্প থেকে এরকম প্রশ্ন কিন্তু আসবে, ঠিক আছে। নেক্সট প্রশ্নে চলে যাই, ড্রপ হয়েছিল মানে উত্তর কোশ্চেনের সিকোয়েন্সই ভুল আছে, এটা আর কি করে আলোচনা করব, পরে চলে যাই। হায় বিধি পাকা আম দাঁড় কাকে খায়, জমিদার দর্পণ নাটক থেকে রয়েছে, পাকা আম ও দাঁড় কাকে বলা হয়েছে, পাকা আম দাঁড় কাকে খায়, নিশ্চয়ই পাকা আম হচ্ছে নুরুন্নেহার, আর দাঁড়কা কে খাচ্ছে, তার স্বামী অর্থাৎ আবু মোল্লা, 2 হবে সঠিক উত্তর।
নেক্সট কি, উজ্জ্বল নীলমণি থেকে আবার একটা প্রশ্ন আছে, উজ্জ্বল নীলমণির নায়কভেদ প্রকরণ। তার মানে এর আগে আমরা দুটো দেখে নিয়েছি, আবার একটা দেখলাম নায়কভেদ প্রকরণের প্রশ্ন। আচ্ছা, কি বলছে দেখে নি। নায়কভেদ প্রকরণ থেকে বলা হচ্ছে যে পতি উপপতি ভেদ, তাই তো, পতি ও উপপতি ভেদে নায়করা অনুকূল, দক্ষিণ, শট, প্রতিকূল চারটে ভাগ রয়েছে। হ্যাঁ, সঠিক কথা। এক সেকেন্ড, অনুকূল, দক্ষিণ, শট না, ভুল কথা, প্রতিকূল নয়, শট ধৃষ্ট হবে, শট ধৃষ্ট হবে। তার মানে প্রথমটা ভুল, এরটা ভুল। ঠিক আছে, দেখুন প্রথমটা কিন্তু ভুল পেলাম, প্রথমটা ভুল পেলে অপশন এ এক কেটে গেল, আর কি কেটে গেল, এ দিয়ে রয়েছে, 3 নম্বর অপশন কেটে গেল, তাই না? প্রথমটা ভুল রয়েছে। তারপর চলে যাই হচ্ছে, কি বলছে দেখে নি। উপপতি সিঙ্গার রসের আচ্ছা, অনুকূল নায়কের উদাহরণ শ্রীরামচন্দ্র, হ্যাঁ ঠিক, বি হবে সঠিক। তাহলে বি আমরা পাচ্ছি, এখানেও বি পাচ্ছি, এখানেও বি পাচ্ছি। নেক্সট দেখে নি, এরকম যখন আমরা দেখবো না যে দুটোতেই বি রয়েছে, ঠিক আছে, তাহলে এরপর আমরা কোনটা খুঁজবো, যেটা কমন অপশন সেটা দেখে নি, এই ডি এবং ডি দেখে নি। যে নায়ক অন্য নারীতে আসক্ত হয়েও পূর্ব নায়িকার প্রতি গৌরব, ভয়, সারল্য ইত্যাদি ত্যাগ করে না, সেটা হচ্ছে দক্ষিণ নায়ক, ঠিক। তাহলে বি ডি ঠিক, বি ডি ঠিক। ওকে, এরপরে আমরা কি পেয়ে গেলাম, সি খুঁজি, সিটা দেখি ঠিক কিনা। উপপতি ভাবেই সিঙ্গার রসের পরম উৎকর্ষ, না এরকম কিছু বিষয় কি ছিল, হ্যাঁ এরকম ছিল, উপপতি ভাবেই কিন্তু সিঙ্গারের পরম উৎকর্ষ। লাস্টেরটা দেখে নি, নারায়ণ উজ্জ্বল রসের নায়ক, না। তার মানে পেয়ে যাচ্ছি আমরা অপশন 2, বি সি ডি, বি সি ডি 2 নম্বর অপশন হবে রাইট, সঠিক উত্তর। নেক্সট হচ্ছে ঢোড়াই চরিত মানুষ থেকে খুব ভালো, লাকিলি এবার খুব ভালো কোশ্চেন করেছে, খুব ছোট্ট একটা কোশ্চেন করেছে, যেটা নাকি সেটের ধাঁচে প্রশ্ন কিন্তু এসেছে, সচরাচর কিন্তু আসে না। এর যে সঠিক উত্তর, চুমরনা হওয়ার সময় ঢোড়াইয়ের কত বয়স ছিল, 3 বছর বয়স, তাই তো। 1.5 বছর বয়সে কিন্তু বুধনির যে স্বামী সে মারা গিয়েছিল, অর্থাৎ ঢোড়াইয়ের বাবা মারা গেছিল। তার 1.5 বছর সে কাজকর্ম করে ছেলেকে মানুষ করে, তার 1.5 বছর পর কিন্তু বিয়ে হয়, অর্থাৎ 3 বছর। এটাই আমরা পড়েছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, বাল্যাবধি ছাগ মহিষাদি হনন পুনঃ দেখিবার দ্বারা ছাগ মহিষাদির বৎকালীন কাতরতাকে কাদের কি জন্মায় না। এটা কোথা থেকে দেওয়া হয়েছে, কেউ একজন আমাকে এটা প্রশ্ন করেছিলেন, এটা হচ্ছে প্রবন্ধ থেকে, রামমোহনের প্রবন্ধ থেকে কিন্তু প্রশ্নটা করা হয়েছে। আচ্ছা, এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে শাক্তদের দয়া কিন্তু জন্মায় না, শাক্তদের দয়া জন্মায় না, অপশন 1 হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাই। আচ্ছা, বলছে বৃক্ষের পাশে ঘন ঘন উল্লাসে আশি বাজে ঝন ঝন, পাঞ্জাব আজি গরজি উঠিল অলোক নিরঞ্জন। আমাদেরকে কি করতে হবে, ছন্দ ভাগ করতে হবে, এটার আলাদা করে ছন্দ ভাগ করে আমি দেখাচ্ছি না, আপনারা করে নেবেন। এর সঠিক উত্তর ছিল হচ্ছে 6 মাত্রার সরল কলাবৃত্ত। নেক্সট প্রশ্নে চলে যাই। আমরা কিন্তু মোটামুটি গ্র্যাজুয়েশনের সময় থেকেই ছন্দ কি করে স্ক্যান করতে হয় সেটা কিন্তু শিখেছি, আশা করি আপনারা জানেন। তো মুক্ত দল, রুদ্ধ দল কিভাবে বার করতে হয়, কোনটা কিভাবে হয়, ওইভাবে স্ক্যান করলেই কিন্তু হয়ে যাবে। এই একটা প্রশ্ন দেখুন, খুব পছন্দসই প্রশ্ন। কি ধরনের প্রশ্ন দিয়েছে দেখুন, মেলাতে হবে, অর্থাৎ এখানে হচ্ছে আলংকারিকদের নাম এবং এখানে হচ্ছে তাদের পুস্তকের নাম, ঠিক আছে। তাহলে আমরা দেখে নিই কোনটার সাথে কোনটা হবে। অলংকার সর্বস্ব হচ্ছে রুদ্রচক, ঠিক আছে। তারপরে পেয়ে গেলাম কাব্য লঙ্কার সার সংগ্রহ, উদ্ভটের কাব্য লঙ্কার সার সংগ্রহ। আচ্ছা, কাব্যালঙ্কার হচ্ছে রুদ্রটের কাব্যালঙ্কার, অলঙ্কার কৌস্তুভ হচ্ছে পরমানন্দ সেন, মানে 4 হবে সঠিক উত্তর, অপশন 4 হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, এটা হচ্ছে আচ্ছা, এরপর থেকে যে প্রশ্নগুলো সেটা হচ্ছে মানে আপনারা নিজেরাই করতে পারবেন, তবুও যদি সঠিক উত্তর জানবার হয় আমি বলে দিচ্ছি এর সঠিক উত্তর কোনগুলো ছিল।
আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু বলি, কম্প্রিহেনশন আমরা চটজলদি কিভাবে করব, এইটা বলার ক্ষেত্রে এখন আমি বলছি না, আমি চেষ্টা করবো একটা ক্লাস নিয়ে বলতে, কারণ এখন বললে অনেক বড় হয়ে যাবে। মোটামুটি আমরা এই সিকোয়েন্সগুলোকে দেখে নেব, কোশ্চেনের অপশন দেখে কিন্তু আমরা করার চেষ্টা করব, এখন এটুকুই বলতে পারি। আচ্ছা, প্রথমটার যে সঠিক উত্তর সেটা হবে হচ্ছে 3। বহুল পরিচিত থাকা সত্ত্বেও মানুষ আসলে শিল্প সৃষ্টির প্রেরণা সূত্রে বিশ্বমানব। আচ্ছা, পরবর্তী প্রশ্ন যেটা দেওয়া হয়েছে যে নিচের কোন বাক্যটা ঠিক নয়, এটা পড়ে আমরা বুঝবো। তার যে সঠিক উত্তর সেটা হবে হচ্ছে 4, শিল্পের বিপরীত বিন্যাস শ্রেষ্ঠ শিল্পের জন্য গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে পরবর্তী যে প্রশ্ন, যে শ্রেষ্ঠ শিল্পকে কেন প্রাচ্য বা পাশ্চাত্যের ছকে ফেলা যায় না, 3 নম্বর অপশন হবে শিল্পের অনুকৃতি অভিব্যক্তি, এই অপশনটা হবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে যে নিচের কোন বাক্যটা ঠিক, সেটা হচ্ছে শ্রেষ্ঠ শিল্প সকল দেশের রসিকজনের কাছে আস্বাদ্য। অনেক কম্প্রিহেনশন কিন্তু আমাদেরকে নিজেকে বুদ্ধি করে উত্তর করতে হয়, সব সময় সব উত্তর কিন্তু এখানে থাকে না। আচ্ছা, এখানে একটা পেয়েছি, এখানে হচ্ছে ভৌতিক জগৎ বলতে কোনটাকে বলানো হয়েছে, ভৌতিক জগৎ বলতে ইন্দ্রিয় গ্রাহ্য বস্তু জগৎকে বোঝানো হয়েছে। আচ্ছা, এরপরে আরেকটা কম্প্রিহেনশন আমরা পাচ্ছি, যে কম্প্রিহেনশনে দেখা যাচ্ছে কোশ্চেন কোডগুলো কিন্তু দেখে নেবেন, 9767। 9767-এর যে সঠিক উত্তর সেটা হচ্ছে 319 খ্রিস্টাব্দ হচ্ছে সঠিক উত্তর। আচ্ছা, নেক্সট চলে আসছি হচ্ছে 9769 যে অপশন সেটাতে প্রত্নলিপির মধ্যে কটি প্রত্নলিপি বাংলাদেশের, এই এটা কিন্তু বেশ সোজা। সেটা কোনটা হবে, সেটা কিন্তু হবে 8টা, অর্থাৎ 4 নম্বর অপশন হবে সঠিক। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাই 148 নম্বর প্রশ্নে। কি বলছে, নিচের কোনটা ঠিক নয়, নিচের কোনটা ঠিক নয়, এর যে সঠিক উত্তর সেটা হবে 2, উল্লিখিত প্রত্নলিপিগুলির সবই ভূমি ক্রয় বিক্রয় সংক্রান্ত, এটা ঠিক নয়। পরবর্তী হচ্ছে 149 নম্বর প্রশ্ন, বলছে বঙ্গভূমির গুপ্তদের কাল থেকে যে দুটি ভুক্তিতে বিভক্ত করা নামকরণ রয়েছে, এখানে কিন্তু নামটা অলরেডি দিয়ে দেওয়া রয়েছে, তাই নগর নাম, ঠিক আছে, সঠিক উত্তর। এবং লাস্ট যে প্রশ্নটা সেটা হচ্ছে, এইটা পড়ে বুঝতে হবে যে উদ্ধৃতাংশে দ্বাদশ শতাব্দীর উল্লিখিত একটি ভুক্তি, সেটা কি, সেটা হচ্ছে কঙ্কগ্রাম ভুক্তি। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের প্রশ্ন আলোচনা কমপ্লিট হলো। 4 দিনের ক্লাসে আমি কমপ্লিট করার চেষ্টা করলাম ডিসেম্বর 2024 বাংলার নেটের উত্তরপত্র বিশ্লেষণ করে। ঠিক আছে, শুধু উত্তর জানলেই তো হবে না, কেন হচ্ছে সেটাও বুঝতে হবে, এর সাথে সাথে এটাও অ্যানালাইজ করতে হবে যে আমরা কিভাবে পড়বো, কিরকম ট্রেন্ডে প্রশ্ন আসছে, তাই কিন্তু আরোই আমাদের এই ক্লাসটা ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, আরেকটা বলে রাখি আমি, লার্ন বেঙ্গলি বলে, লার্ন LEARN, এই লার্ন বেঙ্গলি বলে কিন্তু আরেকটি চ্যানেল আমার রয়েছে, সেকেন্ড চ্যানেল, যেটা হচ্ছে ডেসক্রিপশন বক্সে আপনারা দেখতে পাবেন, লিংক রয়েছে চ্যানেলের। সেখানে আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড, CBSE বোর্ড, ICSE বোর্ডের বাংলা পড়িয়ে থাকি। নতুন খোলা হয়েছে ওই চ্যানেলটা এবং সবে সবে পড়ানো শুরু হচ্ছে। আমি বলবো আপনাদের যদি কারোর প্রয়োজন হয় তাহলে অবশ্যই চ্যানেলটার সাথে যুক্ত থাকতে বলবেন। সাবস্ক্রাইব করলে অবভিয়াসলি নোটিফিকেশন চলে যাবে, এটা একটা বড় কারণ সাবস্ক্রাইব করার। এবং অবশ্যই যদি আপনাদের ভালো লাগে ক্লাসগুলো দেখবেন, লাইক করবেন, এবং যদি সেখানে কোনো সমস্যাও হয় বা কি কমেন্ট, যে কিছুই মনে হয় না কেন কমেন্টের মাধ্যমে আমাকে কিন্তু জানাবেন। এখন যেমন আপনারা এই চ্যানেলটির সঙ্গে সাথে রয়েছেন, পাশে রয়েছেন অনেক বছর, মানে অনেক দিন ধরে, 1 বছর যদিও হয়নি, সেখানে আপনাদের অভূতপূর্ব সাড়া আমি পেয়েছি। আমি আশা করি ওই যে চ্যানেলটি রয়েছে সেটাও আপনাদের কাজে লাগবে, আপনাদের ভাই বোনদের হোক, ছেলে মেয়েদের হোক, কারো না কারো লাগবেই, কারণ বাংলা বিষয়ে এমন একটা বিষয় যেটা একটা কমন বিষয়, সমস্ত ক্লাসেই রয়েছে এবং সমস্ত বোর্ডকে ফলো করছে, সুতরাং এটা প্রত্যেকের জন্যই প্রয়োজনীয়। অবশ্যই রিকমেন্ড করবেন অন্য কাউকে যাদের টিচারের প্রয়োজন এবং আর্থিকভাবে কোনো অসুবিধা রয়েছে।
টিচারকে টাকা দিয়ে পড়াটা খুব ডিফিকাল্ট হয়ে যায়, তার পক্ষে কিন্তু এই ধরনের ইউটিউব ক্লাসগুলো ভীষণ ভীষণ জরুরি। আর ইউটিউবের মাধ্যমে কিন্তু অনেকে ভাবেন পড়াশুনো হয় না, কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো এরকমও হয় যে ইউটিউবে এতটাই ভালো করে পড়া যায়, এতটাই ভালো করে ক্লাস করা যায়, ওতে কনসেপ্টও ক্লিয়ার হয় এবং ওতে কিন্তু পাস করাও সম্ভব হয় যদি আপনি ঠিকঠাক ধরে রাখতে পারেন, ক্লাস করতে থাকেন এবং ঠিকঠাক একটা ইউটিউব চ্যানেলকে বেছে নেন যেখানে বাড়তি ফালতু জিনিসের বদলে একদম জিস ধরে 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 পড়ানো হচ্ছে, কনসেপ্ট ধরে পড়ানো হচ্ছে। আসলে আমি একটা কথা বলি, এখানে হয়তো ভিডিওটা বাড়ছে তাও আমি বলছি, আমাদের কোথাও একটা মোটিভ হয়ে থাকে যে আমরা শর্ট ভিডিও দেখবো, সেটা হচ্ছে শর্টস দেখবো। হ্যাঁ, যুগটা আস্তে আস্তে আমাদের শর্টসে পরিণত হচ্ছে, তার ফলে 5 মিনিটের ভিডিও হলে আমরা ওটাকে খুলে দেখবো, 10 মিনিটের হলে দেখবো, 20 মিনিট 30 মিনিটের হলে অত বড় দেখবো না। কিন্তু একটা জিনিস বুঝতে হবে, যেগুলো লং ভিডিও না সেগুলোই কিন্তু আসল বিষয়টা সেখানে থাকে। কারণ যদি আমি হড়বড়িয়ে আপনাকে বলে যাই গড়গড় করে, তাহলে কিন্তু আপনারা কেউ কিছু বুঝতে পারবেন না। আমি ক্লাসটা 5 মিনিটে 10 মিনিটে শেষ করিয়ে দেবো, ঠিক করিয়ে দেবো, তাতে হয়তো ভিউজও বেশি হবে, আপনারা দেখবেনও বেশি, কিন্তু তাতে হয়তো আমার লাভ হবে অনেক অনেক কম সময়ে আপনাদের ঝটপট করে পড়িয়ে দিলাম এবং আপনারাও দেখলেন যে ম্যামের ক্লাসটা 10 মিনিটের, আপনারা প্রত্যেকে খুলে ফেললেন, খুলে দেখলেন, আমি দেখলাম প্রচুর ভিউজ। কিন্তু কি বলুন তো, দিনের শেষে কিন্তু আমি ভালো থাকতে পারবো না। এর কারণ পার্সোনালি আমি বলছি আমার ফিলিংস থেকে, কারণ আমি জানবো আমি যেটা পড়িয়েছি আমি পুরো নিজের ভিউজ পাওয়ার জন্য হড়বড়িয়ে গড়গড় করে পড়িয়ে দিয়েছি, যেটার অ্যাকচুয়ালি বেস ধরে পড়ানো, কনসেপ্ট ধরে পড়ানো, কারণ পড়াশোনা একটা সাধনার বিষয়, ওটা উল্টো পাল্টা হড়বড় করলে তো হবে না। এটা আমার মনে হয়, তাতে আপনারা কম লোক দেখুন, কম ভিউজ হোক, তাতে আমার যায় আসে না। আমার বক্তব্য হচ্ছে যারা যারা দেখছেন ভিডিওটা পুরোটা, তারা একজনেরও যদি মনে হয় যে হ্যাঁ ম্যামের ভিডিওটা দেখে আমার উপকার হয়েছে এবং আমি কিছু শিখতে পেরেছি, এবং তারা আমাকে একটা লাইক করেন, বা আপনারা অনেকেই আমাকে কমেন্ট করেন, কমেন্ট করবেন, আমার ভীষণ ভালো লাগে কমেন্ট করতে, আমি ভীষণ মানে বলে না একটা ইন্সপিরেশন পাওয়া, সেটাও হয়। তো তার ফলে আমার মনে হয় অনেকের কমেন্ট আমি পাই এবং মনে হয় যে আমার ক্লাসগুলো আপনাদের প্রয়োজন, এবং সেক্ষেত্রে আমার ভিডিওগুলো কিন্তু খুব ছোট ছোট হয় না, কিছু ভিডিও ছোট হয়, যেগুলো ছোট করা সম্ভব আমি সেগুলো ছোট করি, কিন্তু যেগুলো মনে হয় ছোট করতে গিয়ে ক্লাসের বেসটাই হারিয়ে যাবে, যেটা বলতে চেয়েছি, যেটা আপনাদের কাছে পৌঁছতে চাইছি যার মাধ্যমে, সেটা আপনারা কিছুই বুঝতে পারবেন না, তাহলে আমার মনে হয় না অ্যাজ আ টিচার আমার এখানে বসে থাকা উচিত, বা আপনাদেরকে টিচার বলুন, বন্ধু বলুন, দিদি বলুন, যাই বলুন না কেন, আমার বোধহয় উচিত নয়। এটা আমার এথিক্যালি মনে হয়, এথিক্যালি আমার খুব গায়ে লাগে। কারণ আপনারা যে কেউ সাবস্ক্রাইব আমায় করুন না কেন, একজন হোক দুজন হোক, যেই দেখুন না কেন, জাস্টিফিকেশনটা খুব দরকার, মানে জাস্টিস থাকাটা খুব দরকার, এটা আমার ভীষণ মনে হয়। যদি আমার মনে হয় যে না আমি মানে ইয়ে করছি না, আমার আমার যোগ্যতা নেই, বা আমি হড়বড়িয়ে পড়ে যাচ্ছি, কোনো মতে ট্রিক ফলো করে তাড়াতাড়ি করে ইনকাম করার চেষ্টা করছি বা ভিউজ বাড়ানোর চেষ্টা করছি, এটা করলে আলটিমেটলি দিনের শেষে আমি ভালো থাকবো না এবং আপনাদেরও কোনো উপকার হবে না। তো এর জন্য কিন্তু হতে পারে ভিডিওগুলো একটু বড় হয়, কিন্তু ভিডিওগুলো যদি আপনারা শোনেন তাহলে আপনারা দেখবেন যে ফালতু কথা বা কোনো কিছু কিন্তু হচ্ছে না, এবং আমার ভিডিওগুলো আনকাট হয় একদম, ভিডিওগুলো আমার যে রেকর্ড হচ্ছে হুবহু এই রেকর্ডটাকে আমি পোস্ট করে দিই, ঠিক আছে। কিছুটা এডিট করতে হয় কোনগুলো, যেগুলো সামনে পেছনে ছবি বসানো ইত্যাদি, কিন্তু নর্মালি কথার মধ্যে কিন্তু কোনো রকম কাট আমি এখনো অবধি আমাকে করতে হয়নি, কারণ প্রয়োজন পড়েনি। যাই হোক, ভুল বলি শুদ্ধ বলি আমি বলেছি, কারণ আমিও মানুষ, আমিও ভুল বলতে পারি, আপনারা বুঝবেন, অবশ্যই আপনারা সেটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমার তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, এতগুলো কথা বলার কারণ ওটাই যে বড় ভিডিও দেখে আমরা স্কিপ করে যাই, এটা কিন্তু করবেন না, কারণ এটা অনেকেই করে মেন্টালিটি, কিন্তু আমি পার্সোনালি কিন্তু করি না। আমি মনে করি বড় ভিডিও মানে শুধু হেজিয়ে গেল, হেজিয়ে গিয়ে বড় করা যায়, সেই ভিডিওর কথা আমি বলছি না, কিন্তু যেখানে অথেন্টিক পড়ানো হচ্ছে, কনসেপ্ট ধরে পড়ানো হচ্ছে, বড় ভিডিও মানে একটু বেশি করে ক্লাসটা আমি করলাম, তাহলে আমি কেন করব না। আমি তো অলরেডি একটা কলেজের ক্লাস 45 মিনিটসের ক্লাস আমি নিই, আমি নিজে পার্সোনালি নিই কলেজে 45 মিনিটের ক্লাস, বা 50 মিনিট, বা কখনো দুটো ক্লাস একসাথে, এরকম প্রচুর ক্লাস থাকে হয়। তাহলে সেখানে আমি যখন অনলাইনে আপনাদেরকে পড়াচ্ছি, যেভাবেই হোক না কেন, ইউটিউবের মাধ্যমে, ইউটিউব এমন একটা মাধ্যম যেটা মানুষের কাছে মানুষের মানে পরিচয় ঘটিয়ে দেয়, পৌঁছানো যায়, এটাই একটা বিগ রিজন।
এবং আপনাদের উপকারও হবে। যেহেতু আমি উপকারটা পেয়েছি, আমি যদি সেই জ্ঞানটা আপনাদেরকে না ডিস্ট্রিবিউট করি তাহলে সেই জ্ঞানের কোনো মানে আছে বলে আমার মনে হয় না। এটা একটা বিগ রিজন। তো সেখানে কি হবে, এখানে আমার তাহলে ক্লাসটা নিতে কি আছে? এবার অনেকেই মনে হবে যে এত বড় ক্লাস কেন করব, দূর। সেটা অবশ্যই আপনাদের ব্যাপার, কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে বললাম। যাই হোক, আজকে ক্লাসটার পর অনেকটা একটু বেশি আমি কথা বললাম, ঠিক আছে, লেট ইট গো। যাই হোক, এবার যেটা বলার, প্রত্যেকে হচ্ছে ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট অবশ্যই করবেন, এবং ক্লাসটা শেয়ার করবেন বন্ধু বান্ধব যারা রয়েছে। যারা এই চ্যানেলটা সম্পর্কে জানে না তাদেরকে জানানোর চেষ্টা করবেন, কারণ যত মানুষের কাছে আমি পৌঁছতে পারবো, আমি হেল্প করতে পারবো, সামহাও যতটুকু হেল্প করতে পারি আমার সম্ভব সেটুকু আমি করতে চাই। আমি চাই আপনারাও এই কাজে আমাকে সঙ্গ দেবেন। এটুকুই আমার বলার, এটুকুই আমার চাওয়ার আপনাদের কাছে, আর কিছুই নয়। কি ক্লাস চাই, কিরকম ক্লাস চাই, বা কিভাবে পড়ালে ভালো হয়, যে কোনো ধরনের কমেন্ট কিন্তু অবশ্যই আপনারা আমাকে করতে পারেন। আমি বলবো পার্সোনালি না করে আমাকে ইউটিউবের ভিডিওতেই কমেন্টটা করবেন, এবং আমি প্রত্যেকের উত্তর দিই, আপনারা দেখেওছেন। তো আমি প্রত্যেকের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমাকে জানাবেন। আর পরীক্ষাগুলো কিন্তু অবশ্যই দেবেন, এটা আমি একদম স্ট্রিক্টলি বলবো, মানে একদম পরীক্ষাটা দেবেন। পরীক্ষা না দিলে কিন্তু হবে না। পরীক্ষা দেবেন, তার সাথে সাথে এই যে ক্লাসগুলো আমি করাচ্ছি এই ক্লাসগুলোও কিন্তু করবেন। আচ্ছা, আজ এ পর্যন্তই। ধন্যবাদ সকলকে।